প্রথম গল্প নিশিতার সংসার। কলমে মৌসুমী বাগ। নিশিতার সৌম্য বাড়ির অমতে বিয়ে করেছিল। নিশিতা নিচু জাতের আর গরিব ঘরের মেয়ে বলে ওর শাশুড়ি বীণাদেবী ওকে মেনে নেননি। কিন্তু ওকে মেনে না নিলে ছেলেও বাড়ির বাইরে গিয়ে থাকবে, তাই কিছুটা নিমরাজি হয়েই নিশিতাকে বরণ করে ঘরে তোলেন। নিশিতা শিক্ষিতা সুন্দরী, তবু তার কদর করেন না শাশুড়ি মা। বীণাদেবীর 2 ছেলে 1 মেয়ে। নিশিতা সকলেরই খেয়াল রাখে, কিন্তু শাশুড়ির কাছে ছোট ছেলের বউ বেশি প্রিয়, তার বাপের বাড়ির আর্থিক অবস্থা ভালো বলে। নিশিতার শ্বশুরমশাই কিন্তু কোনো পক্ষপাতিত্ব করেন না, তিনি কিছু আনলে 2 বৌমার জন্যই আনে। দুজনকেই সমান চোখে দেখেন, তার কাছে 2 বৌমাই নিজের মেয়ের মতো। সময় এগিয়ে চলে, নিশিতা আর ওর জায়ের দুজনেরই ছেলে হয়। নিশিতার জায়ের সন্তান আগে হয়েছিল, ওর ছেলের 6 মাসে অন্নপ্রাশন ঘটা করে উদযাপন করে, কিন্তু নিশিতার ছেলের বেলায় শাশুড়ি অনুষ্ঠান করতে দিতে আপত্তি জানায়। সৌম্য মায়ের মুখের ওপর কথা বলে না, সে বোঝে নিশিতার কষ্ট হয়। নিশিতা হাসি মুখে সব মেনে নেয়। এইভাবেই চলছিল। হঠাৎ এক করালগ্রাসী মহামারীর কবলে পড়ে গোটা বিশ্ব। লকডাউনে দুর্বিষহ হয়ে ওঠে মানুষের জীবনযাত্রা। তার আঁচ এসে পড়ে নিশিতার পরিবারেও। সৌম্যর কোম্পানি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ওর শ্বশুরমশাইয়েরও কাজ চলে যায়। সৌম্যর বড় ভাই যে কোম্পানিতে চাকরি করতো, ওদের ওয়ার্ক ফ্রম হোম চালু হয়, তাই ওর কাজটা যায়নি। কিন্তু সে আর তার স্ত্রী জানিয়ে দেয় সংসারে বাড়তি খরচ দিতে পারবে না। তার মধ্যে বীণাদেবীর জ্বর হতে হতে করোনা পজিটিভ ধরা পড়ে। ছোট ছেলে তার বউকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যায়। ছেলে ছোট, সেই দোহাই দিয়ে বীণাদেবীও তাতে সম্মতি দেন। এদিকে বাড়িতে যে তার আর একটা নাতিও আছে, সেদিকে তার হোশ নেই। সৌম্য নিশিতার সাথে পরামর্শ করে কাঁচা আনাজের ব্যবসা শুরু করে, যা সঞ্চিত অর্থ ছিল তাই দিয়ে। কিন্তু এরকম ব্যবসা লকডাউনে অনেকেই শুরু করেছে, কত টাকাই বা আয় হবে? পুরো সংসারের খরচ তো সৌম্যকে চালাতে হবে। নিশিতা শাশুড়ি একটু সুস্থ হয়ে ওঠার পর পাড়ার কয়েকজনকে সঙ্গে নিয়ে একটা হোম ডেলিভারি ব্যবসা চালু করে। আশেপাশের অনেকে কারখানাতে কিছু মানুষজন আটকে পড়েছে, অনেক বয়স্ক মানুষ যারা টাকা থাকলেও খাবার জোগাড় করতে পারছে না। সেই সব মানুষের সাথে যোগাযোগ করে ওরা সুলভ মূল্যে সমস্ত কোভিড বিধি মেনে খাবার পৌঁছে দিতে শুরু করলো। একদিকে শ্বশুর শাশুড়ি ননদের দেখভাল করা, সন্তান সামলানো সব সেরে হোম ডেলিভারি রান্না করতে শুরু করলো নিশিতা। আর সৌম্য বাইকে করে সেই খাবার পৌঁছে দিয়ে আসতো। লকডাউনে উঠে গেলেও নিশিতা মানুষের কাছ থেকে ভালো রেসপন্স পাওয়ায় ব্যবসাটা বন্ধ করেনি। লকডাউন উঠে গেলে সৌম্যর কোম্পানি আবার খুলে যায়। নিশিতার শ্বশুরমশাইয়ের বয়স হয়েছে বলে আর কাজে বেরোতে দেয়নি। সংসারের সচ্ছলতাও ফিরে আসে। বীণাদেবী নিজের ভুল বুঝতে পেরে নিশিতার কাছে ক্ষমা চায়। নিশিতা শাশুড়ি মাকে ক্ষমা চাইতে বারণ করে। নিশিতা বলে, তিনি তো নিশিতার আর এক মা, মা কেন মায়ের কাছে ক্ষমা চাইবে? শুধু ওকে বৌমা হিসেবে মন থেকে মেনে নিলেই হবে। বীণাদেবীও এবার নিশিতাকে বৌমা হিসেবে খুশি মনেই গ্রহণ করে। প্রথম গল্পের সমাপ্তি এখানেই। দ্বিতীয় গল্প মনে প্রাণে খাতায় কলমে। লেখিকা আশালতা। নিজেকে আর একবার আয়নার সামনে দেখে নিল লাবণ্য। না, তুতে রঙের লিনেন শাড়িটার সাথে কালো ব্লাউজটা মানিয়েছে ভালো। চুলটা খানিকটা ছেড়ে পেছনে একটা ক্লাচার দিয়ে নিল। সবশেষে হালকা গোলাপি রঙের ম্যাট ফিনিশ লিপস্টিক একটু ঘষে নিল। ব্যাস, একদম পারফেক্ট লাগছে প্রফেসর লাবণ্য মুখার্জিকে। লাবণ্য মুখার্জি নামটা শুনলে সাউথ ক্যালকাটার ভবানীপুরের লোকেরা থরথর করে কাঁপে। অমন ডাকসাইটের সুন্দরী প্লাস রাগী স্বভাবের ভদ্রমহিলা থুরি ভদ্রমেয়ে বড়ই বিরল। বয়স 26 কি 27, মায়ের কথায় বিয়ের জন্য একদম সঠিক বয়স। লাবণ্যর বিয়ে করতে না চাওয়ার পেছনে অবশ্য একটা কারণ আছে। বাংলায় পিএইচডি করা লাবণ্যর দাবি যে ওর জীবনসঙ্গী হবে তাকে নাকি খাঁটি বাঙালি হতে হবে, বাংলা সাহিত্যে থাকতে হবে অগাধ জ্ঞান, উচ্চারণ হতে হবে স্পষ্ট, ব্যাস আর কিছু চাই না। এরপর পাত্র রোগা হোক, মোটা হোক, লম্বা হোক, বেটে হোক, কালো হোক, ফর্সা হোক, আমাদের লাবণ্য দেবী তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। খুব বেশি চাওয়া হলো কি না মনে হয়, তাই না? কিন্তু দুঃখের বিষয়, এমন পাত্র এখনও খুঁজে পাওয়া যায়নি। কেউই বাংলা সাহিত্যে এমন পারদর্শী নয়, তাই লাবণ্য আপাতত আইবুড়োই আছে। তবে কতদিন থাকবেন সেটা একটা বড় প্রশ্ন, কারণ লাবণ্যর মা চিত্রা দেবী ম্যাট্রিমোনিয়াল
অ্যাপ ঘেটে ঘেটে একটি সুপাত্রের খোঁজ পেয়েছেন। ছেলে নাকি সরকারি অফিসে ভালো মাইনের চাকরি করে, তাছাড়া বয়সও এখনো 30 ছোঁয়নি। চিত্রাদেবীর ভাষায় বলতে গেলে সেই অমূল্য রত্নটি কলকাতাতেই থাকে। আর তার সাথে দেখা করতে যেতেই লাবণ্যের আজ এত সাজের বাহার। লাবণ্যর এতটুকু ইচ্ছা নেই ওই ছেলের সাথে দেখা করার, তবু মা ঠেলে ঠুলে পাঠাচ্ছেন। নিজের 14 গোষ্ঠীকে গালি দিতে দিতে গ্যারেজ থেকে গাড়িটা বের করলো লাবণ্য। তারপর সেটাকে নিয়ে বেরিয়ে পড়ল পাত্র দেখতে। প্রায় 5 মিনিট হলো তুর্য এসে বসেছে কফি শপটায়। ফোন করবে কি করবে না ভাবছে। এমন সময় শ্রীমতী শ্মশানকালী মানে আমাদের লাবণ্য দেবীর আগমন ঘটল। কিছুক্ষণ ইতি উতি চাইল লাবণ্য, তারপর ফোনটা বের করে তুর্যকে কল করলো। হ্যালো, আমি পৌঁছে গিয়েছি, আপনি কোথায়? তুর্য ফোনটা কানে রেখে লাবণ্যকে লোকেট করে ওর দিকে হাত নাড়ে। লাবণ্যও দেখতে পেয়ে ওর টেবিলের দিকে যায়। রোদের মধ্যে এসেছেন, জল দিতে বলি? তুর্য কথা শুরু করলো। বরাবরের ঠোঁট কাটা লাবণ্য বলে দিল, আপনি না বলে ওরা কমপ্লিমেন্টারি সার্ভিস হিসেবে দেবেই। তুর্য একটু ভরকেই গেল, আমতা আমতা করে বলল, না আসলে আমি তো জানি ফর্মালিটি করছিলেন। লাবণ্য হেসেই বলে। তারপর একটু থেমে বলে, আপনার নাম তুর্য সেনগুপ্ত তাই না? হ্যাঁ, তুর্য একটু হেসে বলে। এরপরে দুপক্ষই আর কোনো কথা খুঁজে পায় না। অনেকক্ষণ নীরবতা পালন করার পর তুর্য জিজ্ঞাসা করে, আপনি কলেজের প্রফেসর তাই না? মাথা নেড়ে হ্যাঁ জানায় লাবণ্য। কোন সাবজেক্ট? কনভারসেশনটাকে এগিয়ে নিয়ে যেতে চায় তুর্য। বাংলা। লাবণ্য উত্তর দেয়। ও ওয়াও, সাহিত্য? আমারও সাহিত্য পড়তে খুব ভালো লাগে, কিন্তু মুম্বাই বর্ন অ্যান্ড ব্রট আপ, তাই খুব বেশি বাংলা পড়া হয়নি। কি, আপনি প্রবাসী বাঙালি? রীতিমতো আঁতকে ওঠে লাবণ্য। ইয়া হোয়াই, অবাক হয় তুর্য। তার মানে আপনি বাঙালি না বাঙালি? আপনি ফুচকা না পানিপুরি খান, রসগোল্লাকে রসগোল্লা বলেন? লাবণ্য জিজ্ঞাসা করে। না তা কেন, আর তাছাড়া আমি তো এখন কলকাতাতেই সেটেলড। তুর্যর অবাক ভাব এখনও কাটেনি। আমার যা বোঝার বুঝে গিয়েছি, দেখুন আপনার যদি সময় নষ্ট করে থাকি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমার পণ আছে, বাংলা সাহিত্য জানে না এমন কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। বিয়ে তো দূরের কথা, উই কান্ট ইভেন বি ফ্রেন্ডস। আসি কেমন, ভালো থাকবেন। বলে পেছনে ফিরছে লাবণ্য। এমন সময় পেছন থেকে তুর্য বলে উঠল, তোমারেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়ে আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। লাবণ্য হতবাক হয়ে শুনছে। এত সুন্দর উচ্চারণ, এত সুন্দর বাচনভঙ্গি, কি সুন্দর রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করলো ছেলেটা। লাবণ্য মুগ্ধ হয়ে শুনছে। তুর্য একটু হেসে বলল, সব না পড়লেও কিছুটা সাহিত্য আমিও পড়েছি। মুম্বাই বড় হয়েও রসগোল্লা আর ফুচকা আমার অন্তরের অন্তঃস্থলে বাস করে, আর বাকি যেটুকু রসগোল্লার রস আর ফুচকার তেঁতুল জল বাকি আছে, সেটুকু তুমি না হয় এই হৃদয়ে ভরে নিও। প্রেমটা টক ঝাল মিষ্টি থেকে ক্ষীর দইয়ের ন্যায় জমে যাবে সখী। বলে হেসে ওঠে তুর্য। হেসে ফেলে লাবণ্য। তুর্য আবার জিজ্ঞাসা করে, শেখাবে তো? আমি কিন্তু মনে প্রাণে খাতায় কলমে শুদ্ধ বাঙালি। লাবণ্য সলজ্জ হাসি হেসে বলে, জানি না, যাও তো। গল্পের সমাপ্তি এখানেই।